আসসালামু আলাইকুম, সকলকে জব কাউন্সিলের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আর দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আর কারা কোথা থেকে লাইভটা দেখছেন তারা একটু বলবেন, কাইন্ডলি একটু জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের দেখা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার কিনা, নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার কিনা। কথা শোনা যায় কিনা, দেখা যায় কিনা। এবং যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আজকে শেয়ার করে দিবেন লাইভটা। যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন আর লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। কায়কোবাদ কাজল জি, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কি? ক্লাসটা শুরু করার আগে আজকের যে ম্যাথগুলো আমরা সাজিয়েছি, আজকের ম্যাথগুলো ম্যাক্সিমাম আইবি এর ম্যাথ, এবং এই ম্যাথগুলো আমাদের অডিটের পরীক্ষা আসছে এবং বিভিন্ন ভালো ভালো চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। এবং আজকের প্রশ্নগুলো একটু ট্রিকি টাইপের প্রশ্ন হবে, কাজেই ক্লাসটা আসলেই ভালো হবে একটু আমরা যদি সবাই শেষ পর্যন্ত থাকি। এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে সলভ করবো ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে কিনা? ওকে, আমরা শুরু করি। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা এসেছে হলো বাংলাদেশ কৃষি কর্পোরেশন উন্নয়নের উপসহকারী অফিসার 2009। আমরা একটু দেখব। এই প্রশ্নটা মানসিক দক্ষতার প্রশ্ন এবং সিরিজ থেকে এসেছে, ধারা থেকে এসেছে। চলেন আমরা প্রশ্নটা একটু দেখি। তার আগে সবাই একটু চেষ্টা করবেন যে অ্যান্সারটা বলার জন্য, যে এটা অ্যান্সারটা কি হয়, একটু সবাই চেষ্টা করবেন। আর যারা দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। দেখি আমাদের প্রথম প্রশ্ন, একটু চেষ্টা করি আমরা পারি কিনা। মানসিক দক্ষতার প্রশ্ন, একটু চেষ্টা করব আমরা, দেখি পারি কিনা। ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন আমাদের এখানে বলেছে প্রথমে আছে 2, তারপরে 3, 5, 9, 17, তারপর বলেছে একটা ব্ল্যাঙ্ক। আমাকে বলেছে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। অপশন আছে 33, 45, 25, 65। এই ধারাগুলো যখন হয় তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা কোন সিকোয়েন্সে আছে। কোন সিকোয়েন্সে আছে আমরা সেটা একটু দেখব। আমার প্রথমে আছে হলো 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 9, এন্ড লাস্ট ওয়ান আছে হলো 17, আর তারপরেরটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 2 এবং 3 এদের মাঝে পার্থক্য হচ্ছে 1। এরপরে তার পরেরটা যদি আমরা একটু খেয়াল করি, 3 এবং 5 তার পার্থক্য হচ্ছে 2, 5 এবং 9 তার পার্থক্য হচ্ছে 4, আর 9 আর 17 তার পার্থক্য হচ্ছে 8। 9 আর 8 17। তাহলে আমরা একটু বলতে পারি এটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 4, তারপরেরটা যদি 8 হয়, প্রত্যেকটা দ্বিগুণ আকারে বেড়েছে পার্থক্যগুলো। তাহলে পরের যে পার্থক্যটা সেটা হবে অবশ্যই 16। এবার একটু ভালো করে যদি দেখেন তাহলে আপনারা খেয়াল করবেন যে এখানে 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 3, আবার 3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 5, 5 এর সাথে 4 যোগ করলে হবে 9, 9 এর সাথে 8 যোগ করলে হবে 17, এন্ড লাস্ট ওয়ান 17 এর সাথে যদি আমরা একই প্রক্রিয়ায় 16 যোগ করি তাহলে 17 আর 16 যোগ করলে হবে 33। কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, 33। হ্যাঁ, কাজল খান, ইয়েস 33। ওকে, আফিয়া, রিতা, হ্যাঁ 33, রাইট। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা একটু ভালো করে দেখলাম এই প্রশ্নের উত্তর হচ্ছে কত বলেন, 33। তারপরে প্রশ্নটা যাব।
এই প্রশ্নটা একটু আমরা চেষ্টা করি এই প্রশ্নটা উত্তরটা করার জন্য, দেখি এটা বলতে পারেন কিনা। এটা সহজ প্রশ্ন থেকে আমরা শুরু করব, তারপর আস্তে আস্তে কঠিন প্রশ্নে যাব। এই প্রশ্নটা, তার আগে একটু বলবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন, সবাই একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং যারা আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, এবং কে কোথা থেকে দেখছেন। আমরা দেখি পরে প্রশ্নটা। এই প্রশ্নটা এসেছে হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী অফিসার 2018। দেখি প্রশ্নটা একটু সলভ করেন তো, এটা অ্যান্সারটা একটু বলেন। বনি আমিন, জি বনি আমিন, ওয়ালাইকুম আসসালাম। বনি আমিন সবসময় অলওয়েজ হট। ঠিক আছে, ওকে, এটা একটু বলি আমরা, এই প্রশ্নটা অ্যান্সারটা একটু দেই। এটার অ্যান্সারটা কি হবে একটু বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাগুরা থেকে কাজল। দেখি আমরা প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে যদি ক এবং খ উভয়ই জোড় সংখ্যা হয়, মানে দুইটাই হচ্ছে ইভেন নাম্বার, তাহলে নিচের কোনটি অবশ্যই বেজোড় সংখ্যা হবে। আমরা একটা বিষয় জানবো যে ইভেন নাম্বার আর ইভেন নাম্বার যদি গুণ করি তাহলে হয় ইভেন নাম্বার, ইভেন নাম্বার আর অড নাম্বার যদি গুণ করি তাহলে হয় অড নাম্বার, অড নাম্বার এবং অড নাম্বার যদি আমরা গুণ করি তাহলে হবে অড নাম্বার। অর্থাৎ ইভেন নাম্বারের সাথে যে কোনো নাম্বার যদি আমরা গুণ করি তাহলে সেটা ইভেন নাম্বার হয়, আবার ইভেন নাম্বারের সাথে যদি আমরা ইভেন নাম্বার যোগ করি তাহলে ইভেন নাম্বার হয়, আবার ইভেন নাম্বারের সাথে যদি অড নাম্বার যোগ করি তাহলে সেটা হয় অড নাম্বার। অর্থাৎ ইভেন নাম্বার ইনটু ইভেন নাম্বার, অর্থাৎ এটা ইভেন নাম্বার, তার সাথে যদি আমরা অড নাম্বার যোগ করি তাহলে রেজাল্ট আসবে অড নাম্বার। আমরা একটু দেখি এখানে কি ঘটনাগুলো ঘটেছে। আমাকে বলেছে ক হচ্ছে জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, তাহলে এটা হচ্ছে ইভেন। আর 2খ, তাহলে যে কোনো ইভেন নাম্বারের সাথে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি সেটাও হয় ইভেন নাম্বার, তাহলে এটাও হচ্ছে ইভেন, তাহলে টোটালটা হবে ইভেন। কিন্তু আমাকে বের করতে বলেছে বেজোড় সংখ্যা মানে অড নাম্বার। এর পরের অংশটা যদি আমরা দেখি যে ক হচ্ছে ইভেন নাম্বার, খ হচ্ছে ইভেন নাম্বার, এবং প্লাস এই এক হচ্ছে অড নাম্বার। তাহলে আমরা একটু আগে দেখেছি যে ইভেন নাম্বার তার সাথে যদি অড নাম্বার যোগ করি তাহলে রেজাল্ট যেটা আসে সেটা হয় হচ্ছে অড নাম্বার। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। এটা হচ্ছে আমরা এইভাবে করি, কিন্তু আরেকভাবে আমরা এটা সলভ করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে একটা নাম্বার ধরে, ইভেন নাম্বার ধরে। যেমন আপনি যদি ক এর একটা মান ধরেন, যেহেতু এটা জোড় সংখ্যা 2, আর খ এর যদি একটা মান ধরেন 4, তাহলে দুইটা ইভেন নাম্বার। এবার আপনি একটু খেয়াল করেন, অপশনগুলো যদি টেস্ট করেন, অপশনগুলো টেস্ট করলে আপনি কি পাবেন? প্রথমে হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 4, তাহলে 2 আর 4 দুগুণে 8 সমান হচ্ছে 10। এই 10 হচ্ছে ইভেন নাম্বার। আবার ক হচ্ছে ইভেন নাম্বার মানে 2, আর খ হচ্ছে 4 যোগ হচ্ছে 1, তাহলে 4 দুগুণে 8 আর 1 যদি যোগ করি তাহলে হয় 9, আর এই 9 হচ্ছে হলো অড নাম্বার বা বেজোড় সংখ্যা। কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, মানে অড নাম্বার। হ্যাঁ, খ। এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, সমস্যা হলো একটু জানাবেন এটা বুঝতে পেরেছেন কিনা। আমরা পরেরটা যাই, পরের অঙ্কটা। এটা আমরা একটু দেখব এটা কি বলেছে। এটা পানি উন্নয়ন বোর্ড ডাটা এন্ট্রি অফিসার, ডাটা এন্ট্রি অপারেটর আসছে 2019। আমরা একটু দেখব, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা পানি উন্নয়ন বোর্ড আরো অনেক জায়গায় আসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একটু দেখব এই প্রশ্নটা, দেখি সবাই একটু সলভ করেন তো দেখি এই প্রশ্নটার উত্তর। হ্যাঁ, বেঁধে আসছে, কথা কি বেঁধে আসছে, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক হয়ে যাবে এখনই। ওকে, এই প্রশ্নের উত্তরটা একটু করবো, যারা আছেন তারা একটু এই প্রশ্নের উত্তরটা একটু করেন তো। এটা খুব সুন্দর প্রশ্ন, দেখি আমরা এটা একটু করি। এখন কি ঠিক আছে? যারা দেখছেন একটু দেখেন তো এখন ঠিক আছে কিনা, একটু জানান তো এখন ক্লিয়ার কিনা।
একটু জানান তো এখন ক্লিয়ার কিনা। ওকে, এখন আমরা এই প্রশ্নের উত্তরটা একটু দেখবো। হ্যাঁ কাজল, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা একটু দেখি। প্রশ্নটা বলেছে যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির 4 গুণকে 11 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? তাহলে আমি যদি প্রথমে 11 দিয়ে ভাগ করি কোন একটা সংখ্যাকে তাহলে থাকবে 3। এরপরে বলেছে যে ওই সংখ্যাটারই 4 গুণকে যদি আমরা আবার 11 দিয়ে ভাগ করি তাহলে আমার অবশিষ্ট কত থাকবে? অপশন হচ্ছে ক 1, খ 3, 9 আর হচ্ছে 12। ওকে ঠিক আছে, 12। এখন বলেন এটা উত্তরটা কি হবে একটু দেখি আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগে বলে রাখি, স্টার মার্ক দিয়ে রাখেন, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আইবিএ তে কতবার আসছে আমি আমার চোখে পড়ছে, আর না হলেও সংখ্যা চেঞ্জ করে 3-4 বার পড়ছে, আমি নিজে দেখেছি। হ্যাঁ, তো ওইখান থেকে আর কি প্রশ্নটা আমরা একটু দেখব। এটা একটু চেষ্টা করেন অ্যান্সারটা বলবেন কত হয়। ঠিক আছে, আমরা একটু প্রথমত আমরা এই প্রশ্নটা সলভ করব। সলভ করার আগে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে পরীক্ষায় হলে কিভাবে আমরা এটা সলভ করব। ওই দিন 30 সেকেন্ড অর 35 সেকেন্ডে কিভাবে সলভ করা যায় আমরা একটু দেখি। আমরা একটা বিষয় খেয়াল রাখি, এই যে 3, এই 3টাকে আমরা বলি হচ্ছে ভাগশেষ, আর এই 11 যেটা দিয়ে ভাগ করব তাকে আমরা বলি হচ্ছে ভাজক। তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 3। এখন সূত্রটা একটু বলে নিই। সূত্রটা হচ্ছে যে রিমাইন্ডার যেটা থাকবে, রিমাইন্ডার ইনটু হচ্ছে মাল্টিপল, যত গুণ, মাল্টিপল হচ্ছে কয় গুণ? 4 গুণ, আর ভাগ হচ্ছে ভাজক মানে ডিভিজর। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। অর্থাৎ এখানে কত থাকবে আরেকবার বলি, একদম সংক্ষিপ্ত করে শর্টকাটটাকে বলে নিই। শর্টকাট, হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে রিমাইন্ডার ইনটু হচ্ছে মাল্টিপল ভাগ হচ্ছে ডিভিজর। রিমাইন্ডার, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, রিমাইন্ডার ইনটু হচ্ছে মাল্টিপল, মাল্টিপল মানে যত গুণ, এটা 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ যা বলুক, হ্যাঁ ওইটা, আর ভাগ হচ্ছে ডিভিজর। এখন আসেন রিমাইন্ডার কত? রিমাইন্ডার আমার হচ্ছে 3, মানে অবশিষ্ট যেটা থাকে 3, আর মাল্টিপল মানে কত গুণ? এখানে বলেছে 4 গুণ, তাহলে ইনটু হবে 4, আর আমাকে বলেছে কত দিয়ে ভাগ করব? 11 দিয়ে, তার মানে ভাগ হচ্ছে 11। তাহলে সিম্পলি বলতে পারি 3 4 হচ্ছে 12 আর ভাগ হচ্ছে 11। তাহলে 12কে যদি 11 দ্বারা ভাগ করি তাহলে আমার 1 থাকে অবশিষ্ট, মানে রিমাইন্ডার থাকে 1। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। এটা গেল শর্টকাটে আমরা বললাম, পরীক্ষার হলে এইভাবে আমরা করব। তবে এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা একটু ডিটেলস জানবো যে আসলে কেন হলো এই ঘটনাটা, আমরা একটু দেখব। তার আগে এটা ক্লিয়ার কিনা আরেকবার বলে নিই। রিমাইন্ডার ইনটু হচ্ছে মাল্টিপল, মাল্টিপল মানে যত গুণ, 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ যত গুণ, ভাগ হচ্ছে ডিভিজর, ডিভিজর মানে হচ্ছে আপনার ভাজক সংখ্যা, যতগুলো ভাজক সংখ্যা থাকে। তাহলে এখানে ডিভিজর হচ্ছে 11, আর রিমাইন্ডার হচ্ছে 3, আর মাল্টিপল হচ্ছে 4 গুণ। তাহলে আমরা রিমাইন্ডার ইনটু মাল্টিপল ভাগ হচ্ছে ডিভিজর, আর যেটা হবে সেটাই হচ্ছে আমার অবশিষ্ট যা থাকবে তাই হচ্ছে আমার ভাগ শেষ। এটা ক্লিয়ার কিনা একটু দেখেন তো, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমরা তাহলে তার পরের অংশে যাব, মানে এইটারই রিটেন পার্টটা একটু দেখব কেন হয়েছে, এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। যদি এটা ক্লিয়ার হন তাহলে আমরা আসেন আমরা এইটার পরের অংশটা একটু দেখতে চাই কেন হলো। দেখেন আমাকে বলেছে যে কোন একটা নির্দিষ্ট সংখ্যাকে, আমি জানি না সেই সংখ্যাটা, তাহলে আমরা ধরে নিই, আমরা এখন খুব মানে ভাইঙ্গা ভাইঙ্গা দেখাবো যে এটা কেন হলো, এটা হ্যাঁ এই একটা কিভাবে হলো। তাহলে ধরি আমরা সংখ্যাটা হচ্ছে এক্স, ধরি হচ্ছে সংখ্যাটি সমান হচ্ছে এক্স। আচ্ছা এবার আমাকে কি বলেছে যে কত দ্বারা ভাগ করব? 11 দ্বারা। খেয়াল করবেন, তাহলে 11 ভাগ হচ্ছে সেই সংখ্যাটা, মানে যে সংখ্যাকে ভাগ করব, তাহলে ভাগ করেছি কত দিয়ে? 11 দিয়ে। আর কাকে ভাগ করেছি? সেই সংখ্যাটাকে, কোনো একটা সংখ্যাকে। এইবার আপনি একটা জিনিস খেয়াল করেন, ভাগ করার পরে বলছে একটা ভাগফল আসবে, আমরা জানি না ভাগফল কি, তাহলে আমরা ধরে নিলাম সেই ভাগফলটা হচ্ছে ওয়াই। এবং তারা বলেছে যে এই যে ভাগ করবেন, ভাগ করার পরে ভাগশেষ মানে অবশিষ্ট থাকবে 3, তার মানে এখানে হচ্ছে 3। এই যে কথাটা, এই কথাটা আমার এই লাইনে বলেছে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা আমরা ধরে নিচ্ছি সেই সংখ্যাটা এক্স। এবার বলেছি কি 11 দিয়ে ভাগ, তার মানে এক্স কে 11 দিয়ে ভাগ।
ভাগ করার পরে বলছে একটা ভাগফল হবে এবং একটা অবশিষ্ট থাকবে। তাহলে ভাগফলও জানি না, ভাগফল ধরলাম ওয়াই, আর অবশিষ্ট যেটা থাকে তাকে আমরা ধরলাম হচ্ছে 3। এবার একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা একটা বিষয় জানি, কি জানি? আমরা জানি হচ্ছে ভাজ্য সমান, খেয়াল করবেন, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে এখানে ভাজ্য কত? এখানে ভাজ্য হচ্ছে x, কারণ x কে ভাগ করছি। ভাজক কত? যেটা দিয়ে ভাগ করছি 11, তাহলে ভাজক হচ্ছে 11 ইনটু ভাগফল কত? ভাগফল হচ্ছে y, তাহলে ইনটু হচ্ছে y। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 3, তাহলে প্লাস হচ্ছে 3। এটা প্রশ্নে যা বলেছে আমরা সেভাবেই লিখেছি। এবার আসেন তারপরের অংশে বলেছে যে এইটার এই অংশটাকে 4 গুণ করতে, 4 গুণ। তাহলে আমরা এখানেও 4 দ্বারা গুণ করব, এই পাশেও 4 দ্বারা গুণ করব। তাহলে x কে যদি 4 দ্বারা গুণ করি সেটা হবে 4x, আর এই অংশটাকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে এটা হবে, বাংলায় লিখি, এটা হবে 4x, আর 4 ইনটু হবে 11y প্লাস হচ্ছে 3। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 4x, আর এখানে আমরা বলতে পারি যে 4 11 হচ্ছে 44y, আর প্লাস হচ্ছে 3 4 হচ্ছে 12। তারপরে আরেকটু মডিফাই করি, 4x সমান বলতে পারি যে এই যে 44y প্লাস 12 কে আমরা বলতে পারি 11 প্লাস হচ্ছে 1। এন্ড লাস্ট লাইন খেয়াল করেন, 4x, এখানে আমাদের 11 কমন নিতে পারি। যদি 11 কমন নিই তাহলে এখানে হবে 4y প্লাস হচ্ছে 1, আর অবশিষ্ট আমার এক্সট্রা থাকে 1। একটু খেয়াল করেন যে এই পুরো অংশটাকে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে এটাকে আমরা 11 দ্বারা ভাগ করতে পারি। তারপর আমার এক্সট্রা থেকে যায় 1, আর সেই একটাই হচ্ছে আমার কি বলেন অবশিষ্ট। কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1, অবশিষ্ট যেটা থাকে। হ্যাঁ, 1। আমরা একটু ভালো করে যদি দেখি যে কোন একটা সংখ্যাকে, যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম, সেই সংখ্যাটা x, সেই সংখ্যাটাকে কি বলেছে যে আপনি ভাগ করবেন, কি দ্বারা ভাগ করবেন? 11 দ্বারা। 11 দ্বারা ভাগ করার পর 3 অবশিষ্ট, তাহলে অবশিষ্ট মানে শেষে থাকবে। আর ভাগফল কত হবে আমরা জানি না, সেটা ধরে নিছি y। এরপর আমরা যে সূত্রটা জানি, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এবার যার যার জায়গায় মান বসাইছি, ভাজ্যের জায়গায় হচ্ছে x, আর ভাজক কত বলেন 11, আর ভাগফল হচ্ছে y, এন্ড লাস্ট ওয়ান ভাগশেষ হচ্ছে 3। এরপর আমাকে পরের প্যারায় বলেছে যে সংখ্যাটাকে 4 গুণ করতে। তাহলে 4 গুণ মানে পুরাটাকে 4 গুণ করব, তাহলে এটাকে 4 গুণ করলে 4x, এবং এটাকে যদি 4 গুণ করি তাহলে 4 আর 11y 44y প্লাস হচ্ছে 3 4 12। এবং তারপরে আমরা বলতে পারি যে এই 12টাকে যদি দুইটা ভাগ করি, একটা হচ্ছে 11 প্লাস হচ্ছে 1, তাহলে 11 আর 1 এখানে আমাদের কমন আছে হচ্ছে 11। 11 যদি কমন যায় তাহলে এখান থেকে 4y, আর 11 কে 11 দ্বারা ভাগ করলে হয় 1, আর লাস্টে আমার থেকে যায় হচ্ছে 1। আর এই পুরো অংশটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে, 11 দ্বারা ভাগ করতে পারি, আর অবশিষ্ট থাকে 1। কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। ঠিক আছে, হ্যাঁ। এটা বড় করে করলাম, বাট এটা রিটেনের জন্য, আবার একটু বলে নিই, এটা রিটেনের জন্য। বাট পিলিতে তো আমরা জানি, পিলিতে আমরা আরেকবার বলি, যারা দেখতে পান নাই তাদের জন্য আরেকবার বলে যাচ্ছি পিলিতে কিভাবে করবেন। পিলিতে একদম সহজ। পিলিতে হচ্ছে রিমাইন্ডার ইনটু হচ্ছে মাল্টিপল ভাগ হচ্ছে ডিভিজার। রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 3, মানে অবশিষ্ট যেটা থাকে, আর মাল্টিপল মানে যত গুণ, কত গুণ? 4 গুণ, আর ডিভিজার কত বলেন? 11। তাহলে এখানে আমার থাকবে 12 ভাগ 11, তাহলে 12 কে 11 দ্বারা ভাগ করলে আমার 1 থাকে অবশিষ্ট, আর এই একটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে পিলির জন্য। হ্যাঁ, পিলির জন্য, এটা হচ্ছে প্রিলির জন্য, আর এটা তো আমরা জানি রিটেনের জন্য। এই হচ্ছে মোটামুটি করে এই প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইয়েস, বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, আর যারা দেখছেন অবশ্যই ল্যাবটা শেয়ার করে দিবেন। যারা নতুন যারা আছেন তারা কে কোথা থেকে সংযোগ হচ্ছেন আমাদের সাথে একটু জানাবেন কাইন্ডলি। ঠিক আছে, ওকে, আমরা পরের প্রশ্ন যাব। দেখি এই প্রশ্নটা করেন, এই প্রশ্নটা অনেকের পারার কথা, দেখি এই প্রশ্নটা অ্যান্সারটা একটু করেন তো। এটা অনেকের পারার কথা, এটা একটা ট্রিকি প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। এটার অ্যান্সারটা একটু বলেন, দেখি এটার অ্যান্সারটা কি হবে। এটার অ্যান্সারটা একটু বলেন।
যারা দেখছেন একটু এটার অ্যান্সারটা বলবেন কি হয়। প্রশ্নটা বলি, প্রশ্নটা বলেছে যে 0 1 4 6 9 সংখ্যাগুলোকে এক বা একাধিকবার ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ফেরদৌস সুলতানা, আচ্ছা রুনা বলেছে খ খ খ, সবার খ না, আচ্ছা ঠিক আছে, তাহলে তো সবাই খ বলছেন না, ঠিক আছে। কাজল খান খ, ওকে খ, ঠিক আছে। আমরা একটু দেখি, হ্যাঁ অনেক অ্যান্সার দিয়েছেন, আমরা একটু দেখব। আমাকে বলেছে 0 1 4 6 9 এবং এই প্রশ্নটা ম্যাক্সিমাম ভুল করবে এবং ভুল করারই কথা। এই প্রশ্নের ট্রিকি লাইন হচ্ছে এই জায়গাটা, এক বা একাধিকবার, একটু খেয়াল করবেন, এক বা একাধিকবার। যদি প্রশ্নটা বলতো যে এই যে সংখ্যাগুলো অঙ্কগুলো আছে এগুলোকে একবার ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একবার যেহেতু ব্যবহার করব প্রত্যেকটা অঙ্ক, তাহলে আমরা জানি যে 0 যদি সামনে বসে, প্রথমে বসে, তাহলে সেটা 5 অঙ্কের হয় না। কাজে 0-এর পরের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা দিব। তো 0-এর পরে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, তারপরে 0, তারপরে 4, তারপরে 6, তারপরে 9। এটা হতো, এটা হতো কখন হতো? যদি বলতো একবার ব্যবহার করে। কিন্তু এই প্রশ্ন বলেছে কি যে এক অর একাধিকবার, এক অর একাধিকবার। যেহেতু একাধিকবার তার মানে আপনি 0 চাইলে আরো বারবার ব্যবহার করতে পারবেন। এবার একটু খেয়াল করেন, যেহেতু 0 সামনে বসানো যাবে না, তাহলে 0-এর পরে যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে 1। এরপরে কি, এরপরে কোনটা ক্ষুদ্রতম? কারণ 0 এখন তো 0 বসাতে পারবো, তারপরে ক্ষুদ্রতম হচ্ছে 0, বসালাম 0। কিন্তু প্রশ্নে বলেছে একাধিকবার, একাধিকবার। আপনি চিন্তা করেন, একাধিকবার যদি বসান, তাহলে আপনি যদি 4 বসান তাহলে এটা 0-এর থেকে বড় হয়। আমাকে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0 0 and 0। তাহলে এগুলা এরপর 0 বাদে যে কোনো সংখ্যা দিবেন সেটা বড় হয়ে যাবে, সেটা আর ক্ষুদ্রতম থাকে না। কাজেই এই প্রশ্নের উত্তর কখনোই খ হবে না, এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। এটা খুব ট্রিকি প্রশ্ন, এবং আইবি এর যে প্রশ্নগুলো হয়, আমি সবসময় বলি যে আইবি এর প্রশ্নগুলো একটু ট্রিকি টাইপের হয়, কঠিন মনে হবে না, কিন্তু আপনি মনে হবে যে এটা পারি, করতেছেন খুব ভালো করে, কিন্তু অ্যান্সারও দিয়ে আসবেন, ধরতেও পারবেন না এটা কি হয়েছে নেক্সটে যদি না দেখেন। কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 1 দিয়ে 4টা 0, এবং এটাই হচ্ছে 5 অঙ্কের অঙ্কগুলোকে ব্যবহার করে এক বা একাধিকবার ক্ষুদ্রতম সংখ্যা। আমরা আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই। তার পরের প্রশ্নটা যাব, ওকে এটা দেখি। এটা আমাদের আসছিল হচ্ছে বিবিএ পরীক্ষার অ্যাডমিশন টেস্টে, প্রশ্নটা এসেছিল 2001-2 এর বেসে, 1-2, হ্যাঁ বিবিএ তে। আমরা এটা দেখবো, এটা একটু চেষ্টা করেন, এর অ্যান্সারটা একটু বলবেন। কনফিউশনে ছিলেন তাই না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ কনফিউশন আজকে অনেক ভালো ভালো প্রশ্ন আছে, এবং শেষ পর্যন্ত আমাদের অনেক ভালো ভালো প্রশ্ন আমরা পাবো ইনশাআল্লাহ আজকে, হ্যাঁ। এরপরও আরো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে, মনে হবে যেন এটা কত বড় অঙ্ক, কিন্তু এটা ছোট অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই অঙ্কটার অ্যান্সারটা বলেন দেখি, এটা সবাই এই অঙ্কের অ্যান্সারটা বলেন, একটু চেষ্টা করেন, হ্যাঁ আপনারা একটু চেষ্টা করবেন যে মুখে মুখে অ্যান্সারটা করার জন্য। হ্যাঁ, কোন একটা ম্যাথ যদি আসে, আমরা এই প্রশ্নগুলো কেন দিলাম জানেন? এই প্রশ্নগুলো দিলাম, এগুলো পরীক্ষা আসছে, তাই পরীক্ষায় যখন আসে তখন আমরা কিভাবে সলভ করি, আমরা এটা অনেক টাইম লাগে কতটুকু, আমরা আজকে টাইম কনজিউমটা দেখাবো, এবং আমরা খুব ব্যাখ্যা সহকারেও দেখাবো, প্লাস পরীক্ষার হলে কিভাবে টাইম কনজিউম করতে হয়, 5 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ডে করা যায়, আবার চাইলে আপনি 2-3 মিনিটও করতে পারবেন, 5 মিনিটও করতে পারবেন, এরকম ভাবেও দেখাবো, ঠিক আছে, ডিটেলস সহকারে। এই অ্যান্সারটা করবেন, এটা কি হবে একটু বলবেন, এইটার অ্যান্সারটা কি হবে, এইটার অ্যান্সারটা সবাই একটু চেষ্টা করেন। এটার অ্যান্সারটা একটু, এটা 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 একটু দেখি। ঠিক আছে, চলেন আমরা অঙ্কটা দেখি। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে যে ইফ এ বি মাইনাস বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান 4 হয়, দেন বি এর ভ্যালু কত? আমাকে বলেছে বি এর মানটা কত।
চলেন আমরা আগে একটু প্রশ্নটা উঠাই। এ বি মাইনাস বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4। এখন দেখেন যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে আমি বি এর একটা মান বের করব। সেক্ষেত্রে এখানে আমাদের আছে এ বি, এখানে আছে বি। আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমরা এখানে বি কমন আছে, আর এখানে যদি একটু দেখি তাহলে এখানে আমরা কোনো কমন পাবো না। কাজে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমন একটা অংশ বের করে অঙ্কটাকে ছোট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, অঙ্কটাকে যদি ছোট করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, এ বি আর এই মাইনাস বি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসতে পারি, মাইনাস বি স্কোয়ার। আর এখানে আমরা লিখতে পারি প্লাস এ আর মাইনাস বি, আর নিচে লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4, ইকুয়াল হচ্ছে 4। এইবার ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আমার এখানে বি কমন আছে। বি যদি কমন যায় তাহলে এখানে আমি বলতে পারি এ, আর বি স্কোয়ার থেকে বি চলে গেলে থাকে হচ্ছে বি, আর এই দুইটার মধ্যে কমন আছে হচ্ছে প্লাস 1, তাহলে এ মাইনাস বি, আর এখানে আমার হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4। এবার একটু ভালো করে দেখি, এ একটা রাশি, এ একটা রাশি, এই দুইটা রাশিতে আমার কমন আছে হলো এ মাইনাস বি, আর আনকমন আছে বি প্লাস 1, আর এখানে আমার হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4। এবার দেখেন এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটাকাটি, তাহলে আমার থাকে কি বি প্লাস 1 ইকুয়াল হচ্ছে 4। অতএব বি সমান 4 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 3। এই প্রশ্নের উত্তর হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে 3। হ্যাঁ 3, নাইম 3, ফেরদৌস সুলতানা 3, ইয়েস 3। এই প্রশ্ন উত্তর হচ্ছে 3। এটা বিবিএতে আসছিল অ্যাডমিশনে 2001 এবং 2। এই প্রশ্ন উত্তর হচ্ছে 3। এই প্রশ্নের উত্তর হচ্ছে 3। জি, হৃদয় চন্দ্র দেব, হ্যাঁ হৃদয়, আদাব। এই প্রশ্ন উত্তর হচ্ছে 3। আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন, প্রয়োজন আবার ব্যাক করব, ঠিক আছে? না বুঝলে আবার বুঝাবো, প্রয়োজনে সমস্যা নেই। কিন্তু না বুঝে যতটুকু সময় এখানে থাকবেন ততটুকু, যতগুলো অঙ্ক করেন ততগুলো অঙ্কই পারফেক্টলি বুঝে তারপর এখান থেকে যাবেন। বিকজ আপনার সময়ের কিন্তু অনেক মূল্য, হ্যাঁ, এবং এই সময়ের মূল্যটা আপনাকে নিজেকেই দিতে হবে, ঠিক আছে? আমরা তার পরের অংশে যাব, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপরের অংশে যাব 3। এটা অনেক সুন্দর প্রশ্ন, আমরা একটু দেখি এই প্রশ্নটা। এটা রাজুকে আসছিল, রাজুকে সহকারী পরিচালক 2000, খুব রিসেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা আইবিএ করেছে এই প্রশ্নটা, আইবিএ, হ্যাঁ আইবিএ এর প্রশ্ন, এবং আজকে সবগুলো প্রশ্ন আইবিএ করেছে, আইবিএ এর প্রশ্নগুলোই হবে আজকে। ইয়েস, না না রিটেন না, রিটেন না, এটা পিলিতেই আসছে, পিলিতেই আসছে, পিলিতেই পিলির মতো করেই করতে হবে, এগুলো পিলির প্রশ্ন, পিলিতে আসছে, রিটেন না। রিটেন নিয়ে আমরা আরেকদিন একটা ক্লাস নিব ইনশাল্লাহ। এটা একটু দেখেন, এই প্রশ্নটা একটু চেষ্টা করেন তো সবাই। আপনারা ভুল হোক, বাট আপনারা একটু চেষ্টা করেন কি হয় দেখেন। হ্যাঁ 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 অবশ্যই, থ্যাংক ইউ কাজল, থ্যাংক ইউ। এটা একটু দেখেন। অমিত একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত 5 দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে? পার্সেন্টেজের অঙ্ক, হ্যাঁ পার্সেন্টেজের অঙ্ক আমরা একটু দেখব। শতকরা। যারা পরবর্তীতে লাইভে জয়েন করেছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন, আর যারা পরবর্তীতে জয়েন করেছেন কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে আমরা একটু দেখি এই অঙ্কটা, উত্তরটা একটু বলেন, এই অঙ্কটার উত্তরটা একটু বলেন। ঘ। আচ্ছা কাজল বলেছে, হ্যাঁ কাজল ভুল হোক সমস্যা নেই তো, হ্যাঁ ঘ, ওকে সমস্যা নেই। ভুল হলে অবশ্যই এটা মনে থাকবে বেশি, কারণ কেন ভুল হয়েছিল জানতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা অঙ্কটা একটু দেখি কি বলেছে। আগে বলে নিই, এই অঙ্কটা আমি 5 সেকেন্ডে দেখাবো, হ্যাঁ 5 সেকেন্ডে। তার আগে আমরা একটু ডিটেলস দেখবো, হ্যাঁ অঙ্কটা বুঝবো আগে কি বলেছে, তারপর আমরা আসতে পারি 5 সেকেন্ডে কিভাবে করা যায়। একটা ওয়ার্ড না লিখে কিভাবে করা যায় সেটাও দেখাবো। একটা ওয়ার্ড কিচ্ছু লিখবেন না, কিন্তু অঙ্ক বলে দিবেন যে অঙ্ক কি হয়েছে। আচ্ছা কি বলেছে? ফেরদৌস সুলতানা, ফেরদৌস সুলতানা বলছে ক, ওকে।
আমরা যাই সামনে যাই, কি বলেছে? অমিত একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত সে ভাগ করেছে। আমরা তো সংখ্যাটা জানি না, সেই সংখ্যাটা আমরা একটু ধরে নিই। আমরা ধরি সংখ্যাটা হচ্ছে x, ধরি সংখ্যাটি সমান হচ্ছে x। এবার সে কি করেছে? সে করেছে ভাগ করেছে, মানে যা করেছে, আমরা একটু লিখে নিই এখানে, যা করেছে হলো এই x কে 5 দ্বারা ভাগ করেছে। এবং কিন্তু করার কথা ছিল কি? করার কথা ছিল 5 দ্বারা গুণ। একটু খেয়াল করবো, করার কথা ছিল 5 দ্বারা গুণ। তাহলে যা হওয়ার কথা, আমরা একটু লিখে নিই, যা হওয়ার কথা, কি হওয়ার কথা? 5x, মানে ওই সংখ্যাটার 5 গুণ করব 5x। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরাজুল ইসলাম, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কি বলেছে? আমার সংখ্যাটা ধরেছি x, কিন্তু করেছে কি? করেছে ভাগ। কিন্তু হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল গুণ, কিন্তু আমি তো গুণ করি নাই। যেহেতু আমি গুণ করিনি, তার মানে এই যে এখানে একটা পার্থক্য হয়ে গেছে, আমাদের ডিফারেন্স মানে বেশি কম হয়ে গেছে। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি যে পার্থক্যটা, ভুলবশত পার্থক্যটা কত হয়েছে। তাহলে পার্থক্যটা হলো, হওয়ার কথা ছিল 5x, কিন্তু করেছি কি? করেছি হলো যে ভাগ করেছি, মানে x/5। তাহলে x/5, এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমার দাঁড়াবে হচ্ছে, লসাগু হচ্ছে 5, আর 5 5 25, 25x মাইনাস হচ্ছে x, তাহলে ইকুয়াল দাঁড়াবে হচ্ছে 24x/5। এই 24x/5 হচ্ছে আমার বেশি হয়েছে। এখন আসেন, আমাকে বের করতে বলেছে কি? আমাকে বলেছে যে এই যে ভুলের কারণে ফলাফল, এটা তো ভুল হয়েছে এতটুকু, এই ভুলের কারণে কত শতাংশ পরিবর্তিত হয়েছে, মানে শতকরা কত শতাংশ বাড়ছে। আপনারা একটা জিনিস দেখেন, শতকরা বলেছে, তাহলে আমরা একটু দেখি। অতএব শতকরা হার, তাহলে শতকরা হারের নিয়মটা হচ্ছে যতটুকু বেশি বা কম হয়েছে, কতটুকু হয়েছে, যে 4x/5, তাহলে উপরে আমরা লিখব 24x/5, তাহলে উপরে লিখব 24x/5, আর নিচে হচ্ছে 5x ইন্টু হচ্ছে 100। এটা কিভাবে হলো? আমরা একটা ঐকিক নিয়ম করি, এটা লিখলাম না, বাট এইভাবে লিখবেন। ঐকিক নিয়মটা হচ্ছে এরকম যে 5x এ বৃদ্ধি পায় বা হ্রাস পায় যতটুকু হোক না কেন, কত? 24x/5। তাহলে একে কত আর 100-তে কত, এইভাবে যদি আমরা করি তাহলে এই ফলাফলটা আসে। বাট আমরা এত কিছু লেখার দরকার নাই, রিটেনও এইভাবে লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আপনি একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা এখানে আছে কি? এখানে আছে হলো উপরে 24x/5, আর এই নিচের যে 5x-টা, এটা গুণ দিয়ে উল্টে যাবে। যদি উল্টে যায় তাহলে উপরে আছে সেটা হয়ে যাবে নিচে, তাহলে 1/1 হবে কি বলেন? 5x, আর ইন্টু কত বলেন? 100। এবার একটু খেয়াল করেন, এই x আর x কাটাকাটি, আর 25 দিয়ে 5 5 আর 25 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে হবে 4, আর 4 24 হচ্ছে 96। তাহলে 96% হচ্ছে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 95% না, এটা হবে 96%। এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, 96%। এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, 96%। আমি আরেকবার বলি, যারা পরবর্তীতে আসছেন শুনে নেন অঙ্কটা কি বলেছিল, তাহলে বুঝতে পারবেন। অঙ্কটা আমাকে বলেছে যে, প্রথমে বলেছে অমিত একটা সংখ্যাকে, যে কোনো একটা সংখ্যা, আমরা জানি না সেই সংখ্যাটা, ধরে নিলাম সেই সংখ্যাটা হচ্ছে x। এখন সে কি করতো? 5 দ্বারা গুণ করতো, কিন্তু সে গুণ না করে করছে কি? ভাগ করছে। তাহলে আমরা এখানে লিখেছি যে এই যে x সংখ্যাটা, সেটা করা দরকার ছিল গুণ 5x, কিন্তু আমরা করেছি কি? করেছি হলো ভাগ করেছি। তাহলে এই কারণে লিখেছি যা করেছে। কি করেছে? x/5, মানে ভাগ করেছি। কিন্তু যা হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল গুণ 5x। এখন দেখেন এই দুইটার মধ্যে নিশ্চয়ই আগের মতো মান নাই, এটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে পরিবর্তিত হয়ে গেছে, বা এদের পার্থক্য হয়েছে, বা বেশি কম হয়েছে। তাহলে এই বেশি কমটাকে আমরা বলি পার্থক্য। কতটুকু পার্থক্য? যেটা হওয়ার কথা ছিল আর যেটা করছে, এই দুইটার পার্থক্য দাঁড়াইছে হলো 24x/5, মানে এতটুকু তারা বেশি হয়েছে বা কম হয়েছে, পার্থক্য হয়েছে। তাহলে আমাকে বলছে যে এই পার্থক্যের কতটুকু মানে পরিবর্তন হয়েছে শতকরা হারে। তাহলে উপরে যতটুকু পার্থক্য সেটা, আর নিচে যেটা হওয়ার কথা ছিল, কত হওয়ার কথা ছিল? 5x, আর ইন্টু হচ্ছে 100। সেটাকে আমরা বলছি ঐকিক নিয়মে করতে পারি, যে 5x এ বৃদ্ধি পায় ও হ্রাস পায় কত? 24x/5, একে কত? 100-তে কত। এই হলো কথা। কাটাকাটি করলে আলটিমেট অ্যান্সার হয় 96%। এটা গেল
এটা আপনারা রিটার্নটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানান তো, একটু কাইন্ডলি রিটার্নটা বুঝতে পেরেছেন কিনা যারা দেখছেন। আমরা এরপরে হ্যাঁ আইবিএ, হ্যাঁ রাইট, এটা 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 ট্রিকি কোশ্চেন। আইবিএর যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে কঠিনের থেকে তারা খুব স্মার্ট প্রশ্ন করে, মানে আপনি যেটা কঠিন মনে করছেন অ্যাকচুয়ালি কঠিন না, স্মার্ট প্রশ্ন করে। এবং আমাদের বিসিএসও এরকম প্রশ্ন হচ্ছে এখন, স্মার্ট প্রশ্ন হচ্ছে, অনেক ট্রিকি প্রশ্ন থাকে, আপনার কাছে মনে হবে যে এটাই মনে হয় উত্তর, কিন্তু যারা দেখবেন যে না এটা উত্তর না, উত্তর চেঞ্জ হয়ে গেছে। এটা বুঝতে পেরেছেন কিনা যারা দেখছেন রিটেনটা, আমি একদম 5 সেকেন্ড অঙ্কটা বলবো যে কিভাবে করা যায়, এটাকে বুঝতে পেরেছেন কিনা দেখেন, এটা ক্লিয়ার কিনা যারা দেখছেন একটু জানান, নাইম জানান, বাকিরা যারা দেখছেন একটু জানান তো এটা বুঝতে পেরেছেন কিনা। আমরা একটু চেষ্টা করব যে কোয়ান্টিটিভ থেকে কোয়ালিটি প্রশ্নগুলোকে বেশি আপনাদের সাথে যে ক্লাসগুলো আমাদের হবে, এবং আমাদের রেগুলার ক্লাসে আমরা অনেক সুন্দর আমাদের যে শীটগুলো সাজানো আছে, অনেক হ্যাঁ অনেক ট্রিকি প্রশ্নগুলো আমাদের এখানে আছে, এবং দারুণ দারুণ প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ আমাদের রেগুলার বেসে। আমরা আসেন পরের অংশে যাই। এইটারই আমরা একটু দেখব যে এইটার স্মার্টলি কিভাবে আমরা ডিল করতে পারি। একটা জিনিস খেয়াল করেন, আমার কোন একটা অংশ যদি এক হয়, এক আমরা একটু ধরি, সেই অংশটা হচ্ছে এক, মানে ওই সংখ্যাটা ধরি এক, কোন একটা সংখ্যা এক, এই একটাকে আমরা কি করেছি, আমরা একটাকে করেছি 5 দ্বারা গুণ, 5 দ্বারা গুণ করলে এটা তো 5 × 1 সমান হচ্ছে 5, খেয়াল করবো কিন্তু হওয়ার কথা ছিল 5, কিন্তু আমি করেছি কি ভাগ করেছি, তার মানে এই যে এক এইটাকে আমরা লিখছি 1/5। একটু খেয়াল করেন আমি কি কাজগুলো করেছি এখানে, কি ভুলগুলো করেছি। 1 নাম্বার ভুল, যে আমার তো 5 গুণ করার কথা ছিল, আমি 5 গুণ তো করিই নাই, বরঞ্চ আমি কি করছি 5 দ্বারা ভাগ করছি। তাহলে প্রথম হচ্ছে যেটা ভুল করেছি সেটার যদি কারেকশন করি মানে 1/5টাকে যদি কারেকশন করি, তাহলে আমার হওয়া উচিত কি, আমার হওয়া উচিত হচ্ছে ওই এই যে 1/5 ইনটু হচ্ছে এই জায়গাটা যদি আবার আসতে চায় তাহলে একে আবার 5 দ্বারা গুণ করব। তাহলে প্রথম কারেকশন করতে গেলে আমাকে আগে 5 দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমাকে বলছে, যেটা অ্যাকচুয়ালি বলছে গুণ করতে, সেকেন্ড পার্টে আমরা আবার কি করব, এটাকে আবার 5 দ্বারা গুণ করব। তাহলে আপনি একটু খেয়াল করেন, প্রথম হচ্ছে একটা কারেকশন করব, আর একটা হচ্ছে যেটা দেওয়ার কথা ছিল দেই নাই সেটা দিব। তাহলে একবার যদি কারেকশন করে 5 দ্বারা গুণ করব, দ্বিতীয়বার যেটা দেই নাই সেটা যদি দেই তাহলে আবার 5 দ্বারা গুণ করব, তাহলে আমরা বলতে পারি 5 × 5, 5 5 হচ্ছে 25। একটু খেয়াল করেন, তাহলে 5 5 25 হচ্ছে অ্যাকচুয়াল আমার নাম্বার, অ্যাকচুয়াল। তাহলে এই যে 5 5 25 এটা কি বলেন, একের 25 মানে 25-এর 1 ভাগ। তাহলে এই যে 25-এর 1 ভাগ, এই 1 ভাগটা হচ্ছে আমার পরিবর্তন হয়েছে। 25-এর 1 ভাগ মানে হচ্ছে 4%। 4% যদি এটা কিন্তু আমরা শতকরা ক্লাসে বলি, তাহলে 25 ভাগের 1 মানে হচ্ছে 4%। তাহলে 100 থেকে যদি আপনি 4% মাইনাস করে দেন, 100 থেকে -4% সমান যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে, বা 100 থেকে 4 সমান হচ্ছে 96, এই 96% হচ্ছে উত্তর। ঠিক আছে, দুইটা কাজ করব, এক নম্বর হচ্ছে যেটা দেই নাই সেটা দিব, আর যেটা ভুল হয়েছে সেটা কারেকশন করব। ওকে, আচ্ছা 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 দীপু স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। আমরা প্রথম যেটা হচ্ছে, একটা হচ্ছে দুইটা কারেকশন। নাম্বার 1 কারেকশন, আমি ভাগ করেছি ভুল করে, তাই ভাগটাকে কমাইতে হবে গুণ করে, তাহলে একবার 5 গুণ। দ্বিতীয়ত হচ্ছে আমি গুণ করি নাই 5, সেটা আবার গুণ করব। তাহলে 5 একবার গুণ করছি, আরেকবার 5, 5 5 হচ্ছে 25। তাহলে আমার মূল যদি 1 হয়, 1 মানে পুরো অংশটা, তাহলে 25 ভাগের 1 ভাগ, 25 ভাগের 1 ভাগ হচ্ছে আমার কি হচ্ছে পরিবর্তন হয়েছে। তো 25 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 4%। 4% যদি কমে যায় তাহলে অ্যাকচুয়াল থাকে আমার হচ্ছে 96%। এই 96%টাই হচ্ছে আমার কি বলেন টোটালের উপর, মোটের উপর যে পরিবর্তন হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি করে মুখে মুখে করার কথা। আর এক্স জোরে তো আমরা দেখাইছি, এক্স জোরে ইনশাআল্লাহ আমরা করতে পারবো। আমরা পরের অংশে যাব, ঠিক আছে। ওকে, আমাদের এনটিআরসির একটা রানিং একটা আছে বিজ্ঞাপন আমরা একটু দিয়ে নেই, যে শিক্ষক নিবন্ধনে এনটিআরসি কোর্সে আমাদের ভর্তি কার্যক্রম চলছে। এখানে আমাদের মোট ক্লাস পাবেন হচ্ছে 100টি, একটু খেয়াল করবেন 100টি ক্লাস। বাংলা ক্লাস পাবেন 25টি, 25টা এটা হচ্ছে রেগুলার ক্লাস 25টা। এই 25টার বাইরেও আমাদের এক্সট্রা সলভ ক্লাস থাকবে। ইংরেজি ক্লাস পাবেন 25টি, সাধারণ জ্ঞানের 25টি। এখানে আমরা পাবো হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স পাবো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পাবো, ভূগোল পাবো, আইসিটি এবং বিজ্ঞানের অংশ পাবো, ঠিক আছে। এই মিলে হচ্ছে 25টি ক্লাস। গণিতে আমার সাথে পাবেন 25টি ক্লাস, ঠিক আছে। সলভ ক্লাস আমরা 10টা পাবো এই 25টার বাইরেও, 10টা এটা বাড়তেও পারে।
আর মোট এই যে 100টা ক্লাস হবে, 100টা ক্লাসের উপর 100টা ক্লাস টেস্ট পাবেন। এবং সাবজেক্টিভ আমরা এই যে ক্লাসগুলো নিব, এটাকে প্রত্যেকটা সাবজেক্টে 12টা ভাগে ভাগ করব এবং 12টা সাবজেক্টিভ টেস্ট হবে। এবং সর্বশেষ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের মডেল টেস্ট। মডেল টেস্ট হবে 10টা। আর আমাদের রেগুলার কোর্স ফি 4000 টাকা। আর এখন 50% ছাড়ে চলছে, তারপরও একটা ছাড় আমাদের যাচ্ছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের অক্টোবরের 1 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে, অক্টোবরের 1 তারিখ থেকে, কাজেই অক্টোবরের 1 তারিখের আগে যারা ভর্তি হবেন তারা 1500 টাকায় ভর্তি হতে পারবেন। 1500 টাকায়, মনে রাখবেন অক্টোবরের 1 তারিখ 12টার পর আবার 2000 টাকা হয়ে যাবে। কাজেই অক্টোবর 1 তারিখ পর্যন্ত সেটা 1500 টাকা আমরা ভর্তি হতে পারবো। এই হচ্ছে মোটামুটি বিজ্ঞাপনের কথা। আমরা পরের অংশে চলে যাব। হ্যাঁ, এটা দেখি আমরা একটু সবাই, এই অঙ্কটা, এটা খুব ভালো প্রশ্ন। অডিটর সিজিডিএফ 2019, অডিটরে আসছে সিজিডিএফ 2019। আমরা একটু চেষ্টা করি অঙ্কটা, দেখি এটা পারেন কিনা। এই অঙ্কটা একটু চেষ্টা করি। এই অঙ্কটা এটা আপনার হচ্ছে, এটা দুইটা অংশ, একটা হচ্ছে আয়তক্ষেত্র প্লাস হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স। হ্যাঁ, টাইম এন্ড দুইটা মিক্স করে প্রশ্নটা এসেছে। আমরা একটু দেখব 2019 এই প্রশ্নটা একটু দেখি। এটা একটু দেখবো, এটা দেখি, এটা অ্যান্সারটা একটু বলেন সবাই। এটা খুব ভালো প্রশ্ন। টাইম এন্ড ডিস্টেন্স প্লাস হচ্ছে জ্যামিতি মিক্স করে। আসেন প্রশ্নটা দেখি। প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে যে 10 মিটার মিনিট, মানে 1 মিনিটে সে 10 মিটার যায়, বেগে 40 মিটার দীর্ঘ ও 30 মিটার প্রস্থ একটি আয়তকার বাগানের এক কোণ থেকে হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনার দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত সময় লাগবে? এটা হচ্ছে প্রশ্ন। এবার আমার একটা বিষয় মনে রাখবেন টাইম এন্ড ডিস্টেন্সে, সেটা হচ্ছে কি, যে এই ফর্মুলাটা একটু মনে রাখলে আমার সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে ডিস্টেন্স, আর এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম। অর্থাৎ ডিস্টেন্স মানে দূরত্ব, তাহলে ডিস্টেন্স সমান আমরা বলতে পারি হচ্ছে স্পিড আর টাইমের গুণফল, স্পিড ইনটু হচ্ছে টাইম। আবার স্পিড সমান আমরা বলতে পারি, এই যে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দ্বারা ভাগ করি তাহলে বেরোবে স্পিড, অর্থাৎ ডিস্টেন্স ভাগ হচ্ছে টাইম। আবার টাইম যদি বের করতে চাই তাহলে ডিস্টেন্সকে যদি স্পিড দ্বারা ভাগ করি তাহলে টাইম বের হয়ে যাবে, অর্থাৎ ডিস্টেন্স ভাগ হচ্ছে স্পিড। এই তিনটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব, দূরত্ব কি, যে স্পিড ইনটু হচ্ছে টাইম, আর স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ভাগ হচ্ছে টাইম, আর টাইম হচ্ছে ডিস্টেন্স ভাগ হচ্ছে স্পিড। ঠিক আছে, এটা হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্সের বেসিক সূত্র। এবার আসেন আমরা অঙ্কটার দিকে তাকাই। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে যে 10 মিনিট বেগে 40 মিটার দীর্ঘ একটা আয়তকার ক্ষেত্র। তাহলে একটা আয়তকার ক্ষেত্র আমরা একটু আঁকি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40, তাহলে এটাও 40, এটাও 40। এরপর বলছে প্রস্থ 30, তাহলে এটাও হচ্ছে 30, আর এইখানেও প্রস্থ হচ্ছে 30। এবার আমাকে কি বলেছে, একটি আয়তকার বাগানে এক কোণ থেকে, তাহলে এই কোণ থেকে কি বলেছে, হেঁটে অপর প্রান্তে পৌঁছায়, তাহলে এই কোণ থেকে হেঁটে অপর প্রান্তে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আমরা এই কোণ থেকে হেঁটে অপর প্রান্তে পৌঁছাবো। পৌঁছানোর পরে আবার বলছে যে বাগানের কিনার দিয়ে হেঁটে, তার মানে এটা হচ্ছে কিনার, তাহলে এই প্রান্তে যখন পৌঁছাইছি তখন আবার কিনার দিয়ে হাঁটবো, তাহলে এইভাবে করে হাঁটবো। যদি আমরা একটু অন্য কালার দিয়ে লিখি বোঝার জন্য, তাহলে আমাদের কি হবে, প্রথমে আমরা এখানে পৌঁছাবো, পৌঁছানোর পর আবার এখান থেকে হাঁটবো, যে এখান থেকে যদি হাঁটি, হাঁটার পর আবার এই জায়গা আগের জায়গায় ফেরত আসবো, এখানে ফেরত আসবো। এবার আমাকে বলেছে যে আসতে কত সময় লাগবে, আসতে কত সময় লাগবে, এটা হলো প্রশ্নের কথা। দেখেন আমি প্রথমে এই প্রান্ত থেকে এই প্রান্তে যাব, যাওয়ার পর আবার কোন এই কিনার দিয়ে হেঁটে 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 আবার আগের জায়গায় ফেরত আসবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত যাওয়া এবং আসায় মোট সময় কতটুকু লাগছে এটাই বের করতে বলেছে। যেহেতু এটা আয়তক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি,
তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এই পুরো অংশটাকে আমরা বলতে পারি একটি সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। আর এই যে কর্ণ, এই কর্ণটা অতিভুজের কাজ করতেছে। তাহলে কর্ণ সমান আমরা বলতে পারি কর্ণ সমান হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ হচ্ছে প্রস্থ স্কয়ার। তাহলে দৈর্ঘ্য কত বলেন? দৈর্ঘ্য হচ্ছে 40, তার স্কয়ার, আর যোগ হচ্ছে প্রস্থ স্কয়ার, প্রস্থ হচ্ছে 30 এর স্কয়ার। তাহলে এর পরের লাইন আমরা লিখতে পারি দৈর্ঘ্য স্কয়ার মানে 1600 প্লাস হচ্ছে 900, আর এই দুইটা যদি যোগ করি, যোগ করলে দাঁড়াবে হচ্ছে 2500, আর 2500 বর্গমূল হচ্ছে 50। তাহলে আমরা বলতে পারি এই যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 50, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 50। আপনি একটা জিনিস খেয়াল করেন, কর্ণ যদি হয় 50, এখন আমাকে যেটা বের করতে বলছে যে এখান থেকে আপনি ঠিক হেঁটে হেঁটে আবার এখানে আসবেন, কিন্তু এখানে প্রশ্ন বলে দিচ্ছে 10 মিটার মিনিট, মানে এটা 50 মিটার, এটা হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে 40 মিটার। তাহলে 1 মিনিটে সে যদি যায় 10 মিটার, তাহলে 50 মিটার যেতে কত সময় লাগবে, এটা হলো বিষয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, যে কর্ণর সময়, মানে কর্ণের সময়, কর্ণের সময়, কর্ণের সময় হচ্ছে কত, তাহলে ডিস্টেন্স ভাগ হচ্ছে স্পিড সমান হচ্ছে টাইম, এটা আমরা জানি সূত্রটা। তাহলে ডিস্টেন্স কতটুকু, ডিস্টেন্স হচ্ছে মোট 50 মিটার, তাহলে উপরে হচ্ছে 50, টাইম কতটুকু, টাইম হচ্ছে 10, সরি বেগ কতটুকু, বেগ হচ্ছে 10 মিটার, তাহলে ভাগ হচ্ছে 10, তাহলে 50 কে 10 দ্বারা যদি ভাগ করেন তাহলে হবে 5 মিনিট। এটা হচ্ছে কর্ণের সময়। এবার আমরা লিখতে পারি দৈর্ঘ্যের সময়, দৈর্ঘ্যের হচ্ছে টাইম, সময়, দৈর্ঘ্যের সময় কতটুকু দেখেন, দৈর্ঘ্য কতটুকু 40 মিটার ডিস্টেন্স, তাহলে উপরে হচ্ছে ডিস্টেন্স 40, উপরে হচ্ছে ডিস্টেন্স 40, আর গতিবেগ কত 10 মিটার মিনিট, তাহলে ভাগ হচ্ছে 10, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 4 মিনিট। তাহলে দৈর্ঘ্যের সময়। এন্ড লাস্ট ওয়ান আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রস্থের সময়। তাহলে প্রস্থের সময় যদি লিখতে চাই, তাহলে এখানে প্রস্থ কতটুকু দূরত্ব 30, আর এর গতিবেগ কত 10, তাহলে 30 কে 10 দ্বারা যদি ভাগ করি এটা হবে 3 মিনিট। এবার আসেন টোটাল টাইম, টোটাল টাইম বা টোটাল সময়। টোটাল সময় হচ্ছে প্রথমে কর্ণ বরাবর যাবে এখান থেকে এই পর্যন্ত, যেটা সময় লাগবে হচ্ছে 5 মিনিট, তাহলে 5, এরপরে আসবে প্রস্থ বরাবর, তাহলে প্রস্থের সময় লাগবে 3 মিনিট, যোগ হচ্ছে 3, তারপরে যাবে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যের সময় লাগবে হচ্ছে 4 মিনিট, যোগ হচ্ছে 4, তাহলে 3 আর 5 8, আর 4 হচ্ছে 12 মিনিট হচ্ছে এই প্রশ্নের উত্তর। 12 মিনিট, 12 মিনিট হচ্ছে প্রশ্নের উত্তর। ঠিক আছে, 12 মিনিট হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা একটু দেখি, প্রশ্ন উত্তর হচ্ছে 12 মিনিট। মুখে মুখে কিভাবে করবেন, মুখে মুখে হচ্ছে এইখানে একটা জিনিস খেয়াল, আমি একটু দেখাবো যে এটাকে আরো সংক্ষিপ্ত করে কিভাবে করা যায় সেটাও দেখাবো। এটা রিটেন ফরম্যাট, আমরা এইভাবে এতটুকু সময় লিখলে হবে, হ্যাঁ এতটুকু এভাবে যদি রিটেনে লিখি সমস্যা নেই, বাট আমরা আরো ছোট করে দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, দূরত্ব মিটারে দেওয়া, তাহলে গতি মিটার পার মিনিট, হ্যাঁ এটা গতি হচ্ছে মিটার পার মিনিট, মিটারে দেওয়া, হ্যাঁ মিটার পার মিনিট মানে হচ্ছে যে 1 মিনিটে সে 10 মিটার যায়, 1 মিনিটে সে 10 মিটার, ওই কি নিয়ম করি, তো এইটার দূরত্ব হচ্ছে মোট 50 মিটার, একটু খেয়াল করেন, মোট 50 মিটার, আমরা কি বলতে পারি যে 10 মিটার যায় 1 মিনিটে, 1 মিটার যাবে কি কম 1/10, আর 50 মিটার কতটুকু, 50/10, এটাকে আমরা বলছি ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টাইম, সংক্ষিপ্ত করে। ঠিক আছে, তাহলে এখানে ডিস্টেন্স কতটুকু, ডিস্টেন্স হচ্ছে মোট 50 মিটার, আর গতি বেগ কতটুকু, বেগ হচ্ছে 10 মিটার বেগে, তাহলে 50 ভাগ হচ্ছে 10 ইকুয়াল টাইম বের হয়ে যাবে, টাইম কতটুকু 5 মিনিট। ঠিক আছে, এই হচ্ছে কথা, 5 মিনিট। ঠিক আছে, আমরা আরেকটা বিষয় দেখবো, এটাকে আরো সংক্ষিপ্ত করে আমরা একটু দেখবো। হ্যাঁ, এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করে একটু চিন্তা করি, সংক্ষিপ্ত করে কিভাবে খেয়াল করেন। প্রশ্নটা আরেকবার বলি, প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে যে একজন ব্যক্তি কি হলো একটা কোণ থেকে আরেকটা কৌণিক প্রান্তে যাবে প্রথমে, এরপর বলছে সে কিনার দিয়ে আবার এখানে আসবে, এটা আয়তকার ক্ষেত্রের, খেয়াল করবেন, কিনার দিয়ে যখন আসবে তাহলে এখান থেকে আবার এখানে আগের জায়গায় এই জায়গাটা ফেরত আসবে।
তো যাবে সে আড়াআড়ি কৌণিক ভাবে, আসবে সে কিনার দিয়ে। এখন আপনারা দেখেন যেহেতু এটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের অনুপাত হচ্ছে আমরা জানি কি 3, একটা ক্লাসে আমরা বলেছিলাম 3:4:5। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের হচ্ছে আপনার হচ্ছে বাহুর অনুপাত। তাহলে আপনার জিনিস খেয়াল করেন 3 যদি হয়, আমার এখানে আছে কত বলেন 40 মিটার, তাহলে 40 মিটার একটা এই যেটা, তাহলে এটার সাথে আমরা কত গুণ করলে 40 হয়? 10 গুণ করলে। এরপর আছে কত বলেন 30, তাহলে এই 30 এর সাথে 3 এর সাথে আমরা 10 গুণ করলে 30 হয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে 3 × 10 = 30 আর 4 × 10 = 40। একই প্রক্রিয়ায় 5 × 10 সমান হচ্ছে 50। ঠিক আছে, তাহলে 50 একটু খেয়াল করেন, এই যে 50, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা সরি এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কর্ণ। এখন আসেন এটা হলো খুব ফাস্ট করার জন্য, দেখেন আমরা জানি এগুলো সব দূরত্ব, এদের এই দূরত্বকে যদি গতিবেগ দ্বারা ভাগ করেন তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে টাইম। তাহলে এটা এই দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ, দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ, দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ, তাহলে এটার টাইম হচ্ছে 3, এটা 4, এটা 5, 3, 4, 5 যোগ করলে হয় 12। এই প্রশ্ন উত্তর হচ্ছে 12। পরীক্ষার হলে জাস্ট এতটুকু ফিগারটা আপনার খালি মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং আপনি যদি এটা এই কনসেপ্টটা জানেন, কনসেপ্ট মনে রাখবেন, ম্যাথমেটিক্সে হয় কি যে কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে আপনি অঙ্ক, যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন। বাট আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি কি করবেন? বাচ্চাদের মতো এক্স ধরে আমার মতো করে বড় বড় করে চিন্তা করবেন, ঠিক আছে? ওটা করা যাবে না, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা খুব ভালো প্রশ্ন এবং এটাও স্টার মার্ক দিয়ে রাখেন, এটা দেখবেন কোনো না কোনো চাকরির পরীক্ষা হয়তো এসে গেছে, আপনাদের কাজে লাগবে এটা। এটা ভালো প্রশ্ন। আমরা তার পরের প্রশ্ন যাব। প্রশ্ন উত্তর হচ্ছে 12। ওকে, নৌকা ও স্রোতের অঙ্ক দেখি আমরা। এই অঙ্কটা কি বলেছে একটু দেখি। এই অঙ্কটা দেখেন, এটা আসছিল এই যে তারা গ্যাসে পরীক্ষা দিতে চান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সহকারী অফিসার 2016-তে, ঠিক আছে? গ্যাসে আমরা একটু দেখি এই প্রশ্নটা। নাইম বলেছে দূরত্ব মিটারে দাও, তাহলে গতি মিটার। আচ্ছা বলেছি এটা, হ্যাঁ এটা ক্লিয়ার। নাইম আপনি কি ক্লিয়ার হয়েছেন এখন? হ্যাঁ, যদি মিটারে দেওয়া থাকে, মিটারে ধরেন এটা বলতো কিলোমিটার, তখন আমরা মিটারে কনভার্ট করতে হইতো। কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হইতো, যেহেতু এটা মিটারই আছে আর কনভার্টের প্রয়োজন হয় না, ডিরেক্ট আমরা অঙ্কটা করতে পারি। বলেছে কি নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। আচ্ছা, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ রাইট, পুনরায় ফিরে আসতে কি বলেছে? এটা শামীম, ঠিক আছে, সাইমন সাদিক শামীম, হ্যাঁ শামীম, ঠিক আছে। আসেন আমার কি বলেছে আগে একটু দেখি। কয়েকটা কনসেপ্ট আমরা আগে জানবো। 1 নম্বর কনসেপ্ট হলো যে আপনি যদি কোনো একটা নৌকাকে যদি অনুকূলে যায়, অনুকূল মানে স্রোত যেদিকে যাবে নৌকাও সেদিকে যাবে, তাহলে আমরা বলতে পারি স্রোতে যেদিকে যায় নৌকাও যদি সেদিকে যায় তাহলে তার গতিবেগ বেড়ে যায়। আবার প্রতিকূলে গেলে স্রোত একদিকে যাবে আর নৌকা আরেক দিকে যাবে, তখন তার বেগ কমায় দেয়। তাহলে সহজ কথায় বলতে পারি অনুকূলে গেলে বেগ বাড়ায় আর প্রতিকূলে গেলে বেগ কমায়। তা যেহেতু আমার এখানে স্রোতের নৌকার বেগ আছে 18 আর স্রোতের বেগ আছে 6, তাহলে অনুকূলের বেগ যদি আমরা বের করতে চাই, অর্থাৎ অনুকূলের বেগ, তাহলে অনুকূলের বেগটা কি হবে? অনুকূলের বেগ হবে 18 + 6 = হচ্ছে 24 কিলোমিটার। এবার প্রতিকূলের যদি আমরা বেগ বের করতে চাই, প্রতিকূলের বেগ আমরা জানি কমায় দেয়, তাহলে কমায় দিলে 18 - 6 = হচ্ছে 12 কিলোমিটার। তাহলে অনুকূলের বেগ পাইলাম, প্রতিকূলের বেগ। এবার আসেন প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে যে একটা নৌকা কি করে নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে। ধরে নেন এখান থেকে স্টার্ট করলো হাঁটা, নৌকাটা যাওয়া, তাহলে এদিকে যাচ্ছে, এতটুকু মনে করেন 48 কিলোমিটার। এই 48 যে কিলোমিটার, এই 48 কিলোমিটারটা হচ্ছে তার মোট দূরত্ব। এখন সে কোন দিকে যাচ্ছে? নদীর অনুকূলে যাচ্ছে না প্রতিকূলে যাচ্ছে আমরা জানি না, আমরা ধরে নেই কোন একটা দিকে যাচ্ছে, কিন্তু সে এদিকে যাচ্ছে, যাওয়ার পর আবার সে ফেরত আসবে। এবার একটা খেয়াল করেন যে প্রথমে যে গেল সে যদি অনুকূলে যায় প্রথমে, তাহলে সে যদি ফিরে আসে তাহলে সে প্রতিকূলে ফিরে আসবে,
আচ্ছা, যদি ধরেন প্রথমে সে প্রতিকূলে যায়, তাহলে ফিরে যদি আসে তাহলে সে কি অনুকূলে ফিরে আসবে? তাহলে সহজ কথায় বলতে পারি যে 48 কিলোমিটার যাওয়া এবং আসা, এই দুইটা সে অনুকূল এবং প্রতিকূল দুইটাকেই ফেস করবে। একদম সহজ কথা, তো অনুকূলেও ফেস করবে আবার প্রতিকূলেও ফেস করবে। তাহলে এটা হচ্ছে দূরত্ব, এটাও ঠিক দূরত্ব, আবার ফেরত আসবে কি 48 কিলোমিটার, ঠিক না? এখন আসেন, আমাকে বের করতে বলছে সময় কতটুকু লাগবে, ফিরে আসতে কত সময় লাগবে। আমরা একটু আগে একটা বিষয় দেখেছিলাম, আরেকবার বলি যারা দেখেন নাই, যে এটা হচ্ছে ডিসটেন্স, এই গ্রাফটা মনে রাখতে বলছিলাম। গ্রাফটা কি? গ্রাফটা হচ্ছে, এটা হচ্ছে ডিসটেন্স, এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম। তাহলে ডিসটেন্সকে যদি আপনি স্পিড দ্বারা ভাগ করেন তাহলে বেরোবে টাইম, অথবা ডিসটেন্সকে যদি আপনি টাইম দ্বারা বা সময় দ্বারা ভাগ করেন তাহলে বেরোবে কি বলেন? স্পিড। তাহলে আমরা প্রথমে যেটা অনুকূলের সময় লাগবে হচ্ছে, এটা হচ্ছে আমার গতিবেগ, আর এটা হচ্ছে আমার 48 ঘন্টা, 48 কিলোমিটার তার দূরত্ব মানে ডিসটেন্স। তাহলে সহজ করে বলতে পারি অনুকূলের সময়, অনুকূলের সময়, খেয়াল করবেন, অনুকূলের সময়, আমাকে সময় বের করতে বলছে। তাহলে সময় মানে কি? সময় মানে হচ্ছে ডিসটেন্স ভাগ হচ্ছে স্পিড। তাহলে ডিসটেন্স মানে দূরত্ব, দূরত্ব কতটুকু ছিল? দূরত্ব ছিল হলো আমার 48 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার হচ্ছে আমার দূরত্ব। আর অনুকূলের গতিবেগ কত? 24 ভাগ হচ্ছে 24। তাহলে বেরোলো 24 কে 48 দ্বারা ভাগ করলে হয় 2, অর্থাৎ 2 ঘন্টা। এই 2 ঘন্টা হচ্ছে অনুকূলের সময়। প্রতিকূলের সময় যদি আমরা বের করতে চাই, তাহলে প্রতিকূলের সময়, তাহলে প্রতিকূলের সময় কি? ডিসটেন্স ভাগ হচ্ছে স্পিড। তাহলে ডিসটেন্স কত? 48। এবার বলেন প্রতিকূলের গতিবেগ কত? 12 ভাগ হচ্ছে 12। তাহলে এটাকে 48 কে 12 দ্বারা ভাগ করলে হয় 4। তাহলে 4 ঘন্টা হচ্ছে প্রতিকূলের সময়। তাহলে মোট সময় হচ্ছে কি? 2 যোগ 4 ইকুয়াল হচ্ছে 6 ঘন্টা। এই প্রশ্নের উত্তর হচ্ছে 6 ঘন্টা, অর্থাৎ ও। এই প্রশ্নের উত্তর 6 ঘন্টা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একদম সিম্পলি বলি, আরো একদম সহজ করে বলি, এত লাইন লেখার দরকার নাই, এটা রিটেনে লিখবেন। বাট আপনি যখন পিলিতে করবেন তখন মুখে মুখে কিছু জিনিস কাজ করে ফেলবেন। 1 নাম্বার, আপনি যদি কনসেপ্টটা জানেন, কনসেপ্ট কি? অনুকূলে গেলে যে গতিবেগ বেড়ে যায়, অর্থাৎ স্রোতের টোটাল গতিবেগ বেড়ে যায়, তাহলে বেড়ে গেলে যোগ হয়। তাহলে স্রোত এখানে হচ্ছে নৌকার গতিবেগ 18 আর স্রোতের গতিবেগ 6, তাহলে 18 আর 6 কত? 24। এটা মুখে মুখে করা যায়। আর প্রতিকূলে যদি যায় বেগ কমে যায়, কমে গেলে কি হয়ে যায়? বিয়োগ হয়। তাহলে 12 মাইনাস হচ্ছে 6, সরি 18 মাইনাস হচ্ছে 6, তার মানে 12। তাহলে একটা হচ্ছে 24 কিলোমিটার বেগ অনুকূলে, আরেকটা হচ্ছে 12 কিলোমিটার বেগ। এখন আসেন, মোট সময় যদি আপনি বের করতে চান, আপনি তো জানেন যে 48 কিলোমিটার একবার যাবে একবার ফেরত আসবে, তার মানে সে দুইটাই ফেস করবে, অনুকূলও ফেস করবে প্রতিকূলও ফেস করবে। তাহলে অনুকূলের টোটাল সময় হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে অনুকূলের গতিবেগ 24, আর এখানে বলতে পারি দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে 2 যোগ 4 সমান হচ্ছে 6। এই যে এতটুকুই শুধু লিখবেন খাতায়, পরীক্ষার খাতায়। ঠিক আছে, হাসান মুজাহিদ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, এতটুকুই শুধু লিখবেন, আর লেখা লাগবে না। আপনারা বুঝতে পেরেছেন কিনা? এটা ভালো প্রশ্ন, এটা বুঝতে পেরেছেন কিনা? আমরা নেক্সট যাব। এই প্রশ্ন উত্তর হচ্ছে 6। কি বলেছে পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলেছে, দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? আচ্ছা, ত্রিভুজের একদম রুট কনসেপ্ট। দুইটা ত্রিভুজ সর্বসম হয় 3টা কারণে। তিনটা যদি শর্ত থাকে তাহলে সমান হয়। 1 নাম্বার, একটু লিখে রাখতে পারেন আপনারা নোটটা কি? যে দুটি ত্রিভুজ সর্বসম হয় 1, 3 বাহু সমান হলে, 2 বাহু ও এক কোণ সমান হলে, 3 এক
বাহু ও দুই কোণ। ঠিক আছে, এই তিনটা কারণে এই তিনটা যদি রিজন মিলে যায় তাহলে দুইটা ত্রিভুজ সমান হয়। ঠিক আছে, দুইটি ত্রিভুজ, রাইট 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 মহিউদ্দিন, রাইট। তা এখন আপনি দেখেন তিন কোণ সমান হলে, তিনটা কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হতেও পারে আবার নাও হতে পারে। আমি এক্সাম্পল দিব, বুঝাই দিব যে কেন হবে না। প্রথমত হচ্ছে এই যে কোন ত্রিভুজের যদি তিনটা বাহু সমান হয় তবে ওই ত্রিভুজ দুটি সব দিক থেকে সমান হবে। কোন ত্রিভুজের যদি দুইটা বাহু আর একটা কোণ সমান হয় তাও দুইটা ত্রিভুজ সর্বসম হবে। কোন ত্রিভুজের যদি একটা বাহু দুইটা কোণ সমান হয় তাও দুইটি ত্রিভুজ সর্বসম হবে। কিন্তু তিনটি কোণ যদি সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হতেও পারে আবার নাও পারে। দেখাচ্ছি কিভাবে। ধরেন আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা সমবাহু ত্রিভুজ সাপোজ মনে করেন, ঠিক আছে। এই সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। এখানে ধরেন এটা 3 মিটার 3 মিটার 3 মিটার। আমরা আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকবো ঠিক এরকম করে। আচ্ছা, এটাও 3 মিটার 3 মিটার 3 মিটার, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। একটু খেয়াল করেন, তাহলে আমরা দেখলাম এদের কোণগুলো সবগুলো সমান এবং বাহুগুলো সবগুলো সমান। তার মানে এক ক্ষেত্রে আমরা দেখলাম তিন কোণ সমান হলে ত্রিভুজ দুটি সব দিক থেকে সমান হচ্ছে। আরেকটা বিষয় দেখাই, ধরেন আমরা আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকলাম এইভাবে করে, আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকলাম ঠিক এভাবে। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে 5 মিটার, এটাও 5 মিটার, এটাও ধরেন 5 মিটার, এটা 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটাও 5 মিটার 5 মিটার 5 মিটার, এটাও 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। একটু খেয়াল করেন, বা আমরা আরেকটা জিনিস আঁকি, ধরেন ছোট করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা 3 মিটার 3 মিটার 3 মিটার, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। একটু খেয়াল করেন, এটার কোণ সমান, এটার কোণ সমান, এটার কোণ সমান, তিন কোণ সমান। এইবার আমরা আদৌ কি বাহু সমান? না, বাহু সমান না, কারণ এটার বাহু হচ্ছে 5 মিটার, এটার বাহু কয় মিটার? 3 মিটার। কিন্তু এটার দিকে তাকান, এটা কোণ সমান, সবগুলার কোণ সমান, আবার দেখলাম বাহুগুলোও সমান। তাহলে আমরা সহজে বলতে পারি, কি সহজে বলতে পারি যে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তিনটা কারণ, আবার বলি, 1 নাম্বার 3 বাহু সমান, 2 নাম্বার 2 বাহু 1 কোণ সমান, 3 নাম্বার হচ্ছে 1 বাহু 2 কোণ সমান। তিন কোণ যদি সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হতেও পারে নাও হতে পারে। এটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল উদাহরণ। এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ঘ ঘ। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। নেক্সট, এটা একটা সম্ভাবনা থেকে, প্রবাবিলিটি থেকে আসছে। চলেন আমরা একটু দেখি। এই প্রশ্নটা এসেছিল বুয়েটের 9-10 সেশনের পরীক্ষায়। এটা আসছিল বুয়েটের 9-10 সেশনের পরীক্ষায়। আমরা একটু দেখব। দেখেন সম্ভাবনা কি বলেছে, কোনো একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা কত? অসম্ভব ঘটনার সম্ভাবনা কত? প্রশ্ন হচ্ছে সম্ভাবনাটা কি, আগে সেটা একটু বুঝি, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব যে আসলে বুঝতে পারবো। সম্ভাবনা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। এর গাণিতিক যে ফর্মুলাটা আছে বা বের করার যে প্রক্রিয়াটা আছে তাকে আমরা সম্ভাবনা বলি। এটা হলো প্রবাবিলিটি। যেমন আমি যদি আপনাকে বলি যে সূর্য পূর্ব দিকে উদিত হবে, আপনি কিন্তু জানেন এটা ঘটবেই, মাস্ট। আবার আমি যদি আপনাকে বলি যে সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, আপনি কিন্তু জানেন যে এটা ঘটবেই, মাস্ট। কিন্তু আপনাকে যদি বলি যে আগামীকাল বৃষ্টি হতে পারে, খেয়াল করবেন, বা নাও হতে পারে, আগামীকাল কি বৃষ্টি হতে পারে, এবার আপনি কি বলবেন? হতেও পারে নাও হতে পারে, বাট আপনি একদম পারফেক্টলি বলতে পারছেন না যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটবে। বুঝার চেষ্টা করবেন। এটা যে আমরা প্রক্রিয়াটা বের করবো, যেটা আপনি জানেন না, হতেও পারে, আপনি কিন্তু বুঝতেছেন না যে কি ঘটবে, কিন্তু ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, এটাকে আমরা সম্ভাবনা বলি। আরেকটা জিনিস দেখাই, আরেকটা এক্সাম্পল দিই, তাহলে সম্ভাবনাটা ক্লিয়ার হয়। ধরেন একটা টস করব, টস। এবার আপনি টস করলে আপনি জানেন মুদ্রাটা নিশ্চিত পড়বে কোনো না কোনো জায়গায়, কি পড়বে আপনি জানেন না, এটাকে যে গাণিতিক প্রক্রিয়া বের করবো, এটাই হচ্ছে সম্ভাবনা। এখন আসেন যে কোনো একটা ঘটনা যে ঘটবেই না, যেটা ঘটা সম্ভবই না, সেটা সম্ভাবনাও নাই, তাহলে আমরা বলতে পারি যে এটা অসম্ভব ঘটনা, এটা হবেই না। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেই, তখন আমি যদি বলি যে সূর্য পশ্চিম দিকে উঠবে, আপনি বলবেন জীবনও উঠবে না, ইহুজিন দিকে সম্ভব নয়, রাইট? কি বলেছেন? সম্ভাবনার একটা পার্ট। হ্যাঁ, সম্ভাবনা আমরা এইগুলো বলবো ইনশাল্লাহ। তাহলে আপনি বললেন জীবনও সম্ভব নয়, তাহলে এটার ফলাফল হচ্ছে 0। কিন্তু আপনাকে যদি বলি যে একটা মুদ্রা নিক্ষেপ করলে এটা হেড অথবা টেল হতে পারে কিনা, আপনি বলবেন হবেই, একটা হবেই, কি যে কোনো একটা হবেই, আপনি নিক্ষেপ করেন পড়বে,
এটা নিশ্চিত হবে কোনো না কোনো, এটা সম্ভাবনা হচ্ছে 100%। কিন্তু আপনাকে যদি বলি যে একটা মুদ্রা নিক্ষেপ করবেন, বলেন তো এটা হেড হবে না টেল হবে, আপনি জানেন না কি হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল সম্ভাবনা আর বের করার প্রক্রিয়া। তাহলে আমাকে বলেছে অসম্ভব ঘটনা সম্ভাবনা কত। অসম্ভব ঘটনা মানে যেটা ঘটবেই না, এটা 0, এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কি বলেন, 0। বইটা আসছে, তারপরে প্রশ্ন যাব। এটা একটু চেষ্টা করি তো আমরা, এটা আপনারা পারেন কিনা একটু দেখি, এটা একটু করেন তো দেখি। এটা ঠিক করা হয় না, এটা বিপিএসসি হবে, এটা হবে বিপিএসসি। ঠিক আছে, এটা বিপিএসসি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এটা একটু করেন। একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অন্তত, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত, খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা একটু দেখি। হৃদয় চন্দ্র দেব বলছে 1/2। 1/2 কোথায়? গ। আচ্ছা ঠিক আছে, গ। হৃদয় চন্দ্র বলছে গ। নেক্সট কে বলছে? সাইমন সাদিক শামিম, খ 1/4। ওকে, তারপরে বাকিরা একটু দেখি যারা আছেন। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? একটু আমাকে একটু জানান, আপনারা না জানালে তো বুঝতে পারি না। আপনারা কি আমার কথা বুঝতে পারেন কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারেন? হ্যাঁ, যারা আছেন তারা একটু বলেন তো বুঝতে পারেন কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইম, হ্যাঁ এটা তো নমুনা বিন্দু। নাইম ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা কি হবে? নাইম অ্যান্সারটা কি হবে? একটু বলবেন, ঠিক আছে, কি হবে? আচ্ছা, আমরা চলেন আমরা একটু দেখি কি ঘটনা ঘটছে। হ্যাঁ, ওকে। আমাকে বলছে একটা মুদ্রা আপনি দুইবার নিক্ষেপ করবেন। দুইবার নিক্ষেপ করলে একবার হেড পড়ার সম্ভাবনা কত? অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত? তো তার আগে আমরা যে জিনিসটা দেখব যে একটা মুদ্রা যদি আমি দুইবার নিক্ষেপ করি কি কি ঘটনা ঘটতে পারে, যেটাকে আমরা বলি নমুনা বিন্দু। তাহলে কি কি ঘটনা ঘটতে পারে আমরা একটু লিখবো। তার আগে একটু লিখে নিই নমুনা বিন্দু। নমুনা বিন্দুগুলো কিভাবে? প্রথমত হলো দুইবার আপনি নিক্ষেপ করবেন, তাই না? দুইবার। আচ্ছা, দুইবারে একটা হচ্ছে হেড আর এটা হচ্ছে টেল। এখানে আপনি লিখবেন হেড আর টেল। একটু ভালো করে তাকান। প্রথমবার যখন আপনি নিক্ষেপ করবেন, তাহলে প্রথমবার নিক্ষেপ করলে এটা হেড হতে পারে, পরের বারও হেড হতে পারে। তাহলে আমরা বলতে পারি হেড। প্রথমবার হেড হতে পারে, পরের বার কি বলেন টেল হতে পারে। তাহলে হেড টেল। খেয়াল করবেন, প্রথমবার নিক্ষেপ করলেন একবার, হেড হতে পারে, পরের বার নিক্ষেপও হেড হতে পারে, যেটাকে আমরা হেড। প্রথমবার নিক্ষেপ করলেন হেড হতে পারে, পরের বার নিক্ষেপ করলে সেটা কি টেল হতে পারে। তাহলে আমরা বলতে পারি হেড টেল। এইবার আসেন, তারপরে প্রথমবার নিক্ষেপ করলেন আপনার টেল হতে পারে, হ্যাঁ টেল হতে পারে। তারপরে যখন নিক্ষেপ করবেন সেটা কি হেড হতে পারে। ওকে, প্রথমবার নিক্ষেপ করলেন টেল হতে পারে, পরের বার ওর কি আমার টেল হতে পারে। একটু খেয়াল করলে দেখবো যে এর বাহিরে আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা আমার নাই নমুনা বিন্দু। তাহলে আমরা কি বলতে পারি? নমুনা বিন্দুগুলো একটু যদি সাইড করে লিখি, একটা হচ্ছে হেড, তারপর হচ্ছে হেড টেল, তারপর হচ্ছে টেল হেড, তারপর এটা হচ্ছে টেল অ্যান্ড লাস্ট ওয়ান টেল। তাহলে এটাকে আমরা বলি মোট নমুনা বিন্দু। এখন আসেন এখান থেকে যে কাজটা আমরা করব সেটা কি, প্রশ্নটা আরেকবার পড়ি। নমুনা বিন্দু পেয়ে গেলাম, তাহলে মোট যে ফলাফল, এই নমুনা বিন্দুর টোটালটাকে আমরা বলি হচ্ছে মোট ফলাফল। তাহলে মোট ফলাফল হচ্ছে 4টা। প্রশ্ন বলেছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অন্তত, খুব গুরুত্বপূর্ণ শব্দ অন্তত মানে কি? অন্তত মানে হচ্ছে কমপক্ষে, এটা আমরা অন্তত আর একটা সুন্দর শব্দ, কমপক্ষে মানে একটা হেড হতে পারে। খেয়াল করবেন কিন্তু একটা হেড হতে পারে, দুইটাও হেড হতে পারে, রাইট? তাহলে আমরা বলতে পারি অন্তত মানে হচ্ছে একবারও হতে পারে, আর কি বলেন দুইবারও হতে পারে। আচ্ছা, তাহলে একবার হেড গুলা কোথায় কোথায় আছে? একবার আছে এইখানে, আরেকটা কোথায় আছে এইখানে, আরেকবার আছে কোথায় বলেন এইখানে। তাহলে আমরা বলতে পারি অনুকূল ফলাফল হচ্ছে আমার 3টা।
যদি প্রশ্নে বলতো এই অন্তত শব্দটা থাকতো না, যদি না থাকতো বলতো একবার হেড হওয়ার সম্ভাবনা কত, একবার মানে এই দুইটাই হইতো, একটা হেড কোথায় আছে। যদি প্রশ্নে বলতো বড় জোর একটা হেড হওয়ার সম্ভাবনা কত, বড় জোর মানে কি সর্বোচ্চ একটা হতে পারে, একটা কমও হতে পারে, একটু খেয়াল করবেন। তাহলে আমার প্রশ্নে এটা বলে নাই, আমার প্রশ্নে বলছে অন্তত একটা মানে হচ্ছে যে সে একটাও হতে পারে অথবা একের অধিকও হতে পারে। তাহলে আমরা একটা আর একের অধিক সেগুলোই হচ্ছে আমার অনুকূল ফলাফল। তাহলে প্রবাবিলিটির একটা সূত্র হলো, প্রবাবিলিটি মানে হচ্ছে উপরে হচ্ছে ফেভারেবল আউটকাম বা অনুকূল ফলাফল, তাহলে ফেভারেবল আউটকাম আর নিচে হচ্ছে টোটাল আউটকাম বা মোট ফলাফল। তাহলে টোটাল আউটকাম একটু খেয়াল করবেন, উপরে হচ্ছে ফেভারেবল আউটকাম বা অনুকূল ফলাফল, আর নিচে হচ্ছে টোটাল আউটকাম বা মোট ফলাফল। তাহলে অনুকূল মানে হচ্ছে যেটা আমার চাইছে তার পক্ষের ফলাফল। তাহলে একটু খেয়াল করেন, অনুকূল ফলাফল অন্তত একটা আছে কয়টায় বলেন, এই তিনটা অংশে। তাহলে এই তিনটাকে আমরা বলতে পারি হচ্ছে অনুকূল ফলাফল, আর মোট ফলাফল হচ্ছে এই টোটাল 4টা। তাহলে 3/4 হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি সবার হয় নাই। আচ্ছা ঠিক আছে, একবার যদি হইতো তাহলে অ্যান্সারটা হইতো 1/2। যারা ঘ দিছেন তারা কারেক্ট। এই অন্তত শব্দটা যদি না থাকতো, ঠিক আছে, তাহলে অ্যান্সার হতো গ। যেহেতু অন্তত আছে এই কারণে অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ 3/4। তাহলে প্রশ্ন উত্তর হচ্ছে ঘ। দেখি এর পরের প্রশ্নটা যাই আমরা। এবার এটা একটু করেন তো দেখি আপনারা, একই প্রশ্ন, এটা একটু করেন। আমি একটু নমুনা বিন্দুগুলো দিয়ে দিই আপনাদের, হ্যাঁ সুবিধা হবে। নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু, একটু অ্যান্সারটা বলতে থাকেন, আমি লিখতে থাকি। মোট নমুনা বিন্দু, প্রথমে হচ্ছে হেড টেল, টেল, ঠিক আছে, এটা নমুনা বিন্দু। এটাই আমরা মোট ফলাফল। এবার অনুকূল ফলাফলটা কি হবে আপনারা বলবেন, অনুকূল ফলাফল কি হবে? আচ্ছা বলেন কি হবে? এটার অ্যান্সার কি? 1/4। নাইম বলছে 1/4, সাইমন বলছে শামীম বলছে 1/4। আচ্ছা ঠিক আছে, দেখি এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার 2012 সালে আসছে। এটা ভালো প্রশ্ন, বলে কি হবে? 1/4। আচ্ছা মোহাম্মদ মহিউদ্দিন 1/4 ঘ। ও 3/4 না, খ। ঠিক আছে 1/4। আচ্ছা আমাকে কি বলেছে দেখি, একটা মুদ্রা। আচ্ছা আমরা তার আগে একটু করে নেন, আপনারা দেখেন। ওকে, অনুকূল ফলাফল আমরা একটু দেখি। এখানে বলেছে মোট ফলাফল হচ্ছে 4টা, আর এখানে 2বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড। খেয়াল করবেন, উভয় ক্ষেত্রে হেড মানে কি 2টা হেড, উভয় ক্ষেত্রে হেড মানে 2টা হেড। একটু খেয়াল করেন 2টা হেড আছে কয়টা বলেন, এখানে একটাই। তাহলে আমরা অনুকূল ফলাফল বলতে পারি এক মানে হচ্ছে কি বলেন, উভয় ক্ষেত্রে হেড মানে 2টা হেড। এবার আমাকে যেটা বের করতে বলছে প্রবাবিলিটি মানে হচ্ছে উপরে হচ্ছে ফেভারেবল আউটকাম, নিচে হচ্ছে টোটাল আউটকাম বা অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। অনুকূল ফলাফল হচ্ছে 1 আর মোট ফলাফল হচ্ছে 4টা, তাহলে হচ্ছে 4। তাহলে 1/4 হচ্ছে এই প্রশ্নের উত্তর। যারা 1/4 দিয়েছেন তাদের সবারটা হচ্ছে কারেক্ট, এটা উত্তর। আসেন আমরা তারপরে যাই। ওকে, আজকের মতো আমাদের লাইভ ক্লাস শেষ। আমাদের সুমন স্যার এখন আপনাদের সাথে আসবেন। সুমন স্যারকে পাইছি, ইনশাআল্লাহ কিছু বলবে। আমি কি বলবো স্যার, আপনি বলবেন? আমি বলছি আপনি আরেকবার বলে দেন। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। সেটা হচ্ছে গিয়ে শিক্ষক নিবন্ধন বা এনটিআরসি এর আমরা একটা স্পেশাল কোর্স চালু করতেছি। যারা শিক্ষক নিবন্ধনের বারবার হয়তো প্রিলি দিচ্ছেন বা এবারই প্রথমবার প্রিলি দিবেন, কিন্তু চাচ্ছেন যে প্রিপারেশনটা আপনি একটু অভিজ্ঞ শিক্ষকদের সাথে নিতে আর কি, তো সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে আমাদের এই এনটিআরসি এর স্পেশাল কোর্সটা, যেখানে স্যার আমাদের মোট ক্লাস থাকতেছে 100টা। ওকে, বাংলা ক্লাস 25টা, ইংরেজি 25টা, সাধারণ জ্ঞান 25টা, গণিত 25টা। তার আগে আমরা ম্যাথ টিচারে যেহেতু পেয়েছি স্যার, 25টা ক্লাসে কি ইনশাআল্লাহ এনটিআরসি এর যে ম্যাথ আছে সুপার শেষ করা সম্ভব? একদম পারফেক্ট। আচ্ছা, মানে ওইখানে 25-এ 25 পাবে ইনশাআল্লাহ। 25-এ 25 কিনা ভালো নাম্বার আসবে আশা করি, প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ। আচ্ছা ঠিক আছে। আর এখানে আমাদের সলভ ক্লাস থাকতেছে মোট 10টা, আর এই যে 100টা ক্লাস থাকতেছে, 100টা ক্লাসের প্রত্যেকটার বিপরীতে আপনি একটা করে ক্লাস টেস্ট পাচ্ছেন।
তার মানে খন্ডিত খন্ডিত টেস্ট তো তারা পাচ্ছেই। রাইট রাইট। সাইড বাই সাইড সাবজেক্টিভ টেস্ট থাকতেছে 12টা এবং মডেল টেস্ট থাকতেছে 10টা। তো আমরা আগামী 26, 27 এবং 28 তারিখে আপনার হাতের লেখা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে স্যার, আমারটা পচা। হ্যাঁ, আমরা ফ্রি ক্লাস রাখতেছি আর কি। ওকে ওকে। তো আপনারা যারা চাচ্ছেন যে শিক্ষকদের ক্লাস দেখে বা ফ্রি ক্লাস দেখে ভর্তি হব, তারা চাইলে 26, 27, 28 এই 3 তারিখের বা এই 3 দিনের ক্লাসগুলো দেখে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আমাদের রেগুলার কোর্স ফিটা 4000 টাকা, যেটাকে আমরা এখন 50% ছাড়ে 2000 টাকায় নিচ্ছি। তবে আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে গিয়ে, যদি কেউ 1 তারিখের মধ্যে ভর্তি হন, যদি কেউ 1 তারিখের মধ্যে ভর্তি হয়ে যান, সেক্ষেত্রে 1 তারিখের মধ্যে ভর্তি হলে আপনারা মাত্র 1500 টাকায় আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো এই হলো কি আমাদের এনটিআরসি এর ব্যাচের ঘোষণাটা আর কি। এছাড়াও যারা এটিওর যে আপকামিং যে এক্সামটা আর কি, আমরা এটিওরও একটা ব্যাচ চালু করতেছি 26 তারিখ থেকেই, 25 তারিখ থেকে এটা 26 তারিখে ক্লাস শুরু হবে। তো আপনারা এই 26, 27, 28 এই 3 দিনের ক্লাস দেখে দেন আপনারা ভর্তি হতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আমরা যারা ক্লাস নেই, আমি সচরাচর ভাবে বলি যে আমি হলের যেভাবে একটা ক্যান্ডিডেট যা ফেস করে, ধরেন আপনি যেটা পারেন সেটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আমরা এই প্রশ্নগুলো এইভাবেই সাজানো হয়। এখানে যে প্রশ্নগুলো দেখেছেন যে এগুলো আপনার কাছে, এর থেকে কোয়ালিটি প্রশ্নগুলো আমাদের অ্যাকচুয়াল ক্লাসে শুরু হবে, কোয়ালিটি যে প্রশ্নগুলো, এবং আমরা ওইটা নিয়েই কাজ করতেছি মূলত। আশা করি আপনাদের ভালো লাগবে, না লাগার কোনো কারণ নাই। এবং আমাদের স্যার যেটা বলছে যে আমাদের প্রথম ক্লাস যেভাবে হবে একদম 100 নম্বর ক্লাসটাও ওইরকমই হবে। কারণ এখানে কারণটা হচ্ছে দুইটা রিজন। 1 নম্বর রিজন হচ্ছে যে এখানে যারা আমরা ক্লাস নেব, আমরা নিজেরা ক্লাস নিলে কোনো সমস্যা নেই, তাই তো? দুইটা ক্লাস যদি বেড়েও যায় আমাদের কোনো আপত্তিও নেই। এবং আমরা এটা তো মানুষের কোচিং, আমাদেরই কোচিং একদম, যার ফলে আমাদের ওই জিনিসটা নাই। আমার এখানে যদি ধরেন একজন স্টুডেন্টও থাকে, আমরা একজনকেই নিয়ে কাজ করব, ঠিক আছে? এইটা এইভাবে করেই করা আছে আমাদের কাজে। আপনাদের আশা করি যে এটা নিয়ে টেনশন করতে হবে না। মহিউদ্দিন মহি ভাই বলছেন মডেল ক্লাস বলতে ফ্রি ক্লাসগুলো আমরা হয় সন্ধ্যা 7টায় অথবা রাত 8টায়। আমাদের তো মানে এটা তো প্রতিদিনই চলতেছে না, মডেল বলতে কি মানে আমাদের এই ক্লাসগুলো তো ফ্রি ক্লাস হবে স্যার। আচ্ছা আচ্ছা, তো ওই যে হ্যাঁ, ওই যে দেখা গেছে ইংরেজি ক্লাসের দিন ইংরেজি লেকচার 1 করাবো আমরা। যদি ম্যাথ ক্লাস হয় ম্যাথের লেকচার 1 হবে, যদি জিকে ক্লাস হয় জিকে লেকচার 1 হবে আর কি। হ্যাঁ, তো আপনারা এই 3টা দিন আপনাদের জন্য মানে ক্লাস দেখার একটা সুযোগ থাকতেছে ইনশাআল্লাহ। 26, 27, 28 এরপরে যদি চিন্তা করেন যে ভাই আমি 1 তারিখের মধ্যে ভর্তি হব, দেন আপনারা 1500 টাকায় ভর্তি হতে পারবেন। 1 তারিখের রাত 12টার পর থেকে যারা ভর্তি হবে 2000 মানে 2000 টাকা আর কি। তখন কিন্তু আর বললে হবে না যে স্যার একটু কম করেন, এটা আগেই জানানো হচ্ছে আপনাদের। হ্যাঁ, এই কারণে আগে বারবার এটা বলে দেওয়া যে 1500 টাকা 1 তারিখের মধ্যে। আর আমাদের যে ফ্রি ক্লাসগুলো আমরা নিচ্ছি, যেমন গতকালকে আমি কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস নিলাম, আমাদের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন যে একজন শিক্ষক মানে ক্লাস নেওয়ার জন্য কতটুকু স্টাডি করে। হ্যাঁ, বা আমরা আপনাদেরকে কতটুকু দেওয়ার চেষ্টা করি। আকাশ ভাই বলতেছেন নামাজ পড়ে আসলাম, ক্লাসটা দেখতে এখন দেখে নেবেন, আবার ভিডিও আছে। আচ্ছা ভাই, আকাশ ভাই দেখে নিন। তো ধন্যবাদ, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। স্যার কিছু বলতে পারেন? না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ দেখা হবে। আর এই 3 দিন থাকেন, কালকে আপনার সাথে আবার আছে ওদের দেখা নাকি? ইনশাআল্লাহ দেখা হবে কালকে আপনার সাথে। কালকে এটা বলতে পারলাম, যাই হোক দেখা। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।